দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি। শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন থাকছি, নাজদিন নাসির দোলা আর আমি রাহাত মিনহাস। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কাল টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় শুরু হবে এই অনুষ্ঠান। যোগ দেবেন 8,000-এর বেশি অতিথি। উপস্থিত থাকতে 7 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা দিল্লিতে এরই মধ্যেই পৌঁছে গেছেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যেই নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় বেলা 11:51 দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করে। স্বাগত জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা বিভাগের সচিব মুকেশ কে পরদেশি। সফর শেষে সোমবার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, তাহলে কি বাংলাদেশের সাথে সম্পর্কের সমীকরণ পরিবর্তন হবে কিনা? তবে দু দেশের বিশ্লেষকরাই বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কে টান পড়বে না, চলবে একই ধারায়। ঠিকই বলেছেন। আসলে বাংলাদেশের একটা বড় চিন্তা থাকে যে আসলে যে সরকারটি আসবে নতুন, তার সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে, সেটা নিয়ে কিন্তু নানা মহলে আলোচনা আছে। শরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছে না বিজেপি, আর তাই দিল্লির বিদেশ নীতিতেও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না অনেকেই। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলে স্পষ্ট বিজেপির শক্তি হ্রাস করেছে আর কংগ্রেসের পুনরুত্থান ঘটেছে। যদিও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, তবে খানিকটা নড়বড়ে এবার মোদির এনডিএ জোট। এ অবস্থায় বাংলাদেশের প্রতি ভারত সরকারের সমর্থন, দৃষ্টিভঙ্গি কি একই থাকবে নাকি ধরন পাল্টাবে? এ প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তেমন হবার সুযোগ নেই। ভারতের পররাষ্ট্র নীতিতে খুব বড় রকমের কোনো পরিবর্তন আসবে না। কিছু হয়তো আমরা কসমেটিক চেঞ্জেস দেখতে পারি, কিন্তু মূল জায়গাগুলিতে কোনো রকম পরিবর্তন আসবে না। সেটা ডিফেন্স বলেন, পানি বলেন, ট্রেড, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলি বলেন। বিদেশ মন্ত্রণালয় কিন্তু বিজেপিরই হাতে থাকবে, মানে বিজেপিরই কেউ একজন মন্ত্রী হবেন। আমি যদি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলি, তাহলে কিন্তু এটাতে কোনোভাবেই কোনো ব্যাঘাত আসবে না। যেরকম ভালো চলছিল ঠিক সেইভাবেই কিন্তু চলবে এবং এগিয়ে যাবে। তিস্তার পার্টটা আমি এটা বলবো, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি, একটা দ্বিপাক্ষিক বিষয়। সুতরাং এটাতে যদিও মমতা ব্যানার্জি যদি কিছু ওনার যদি কিছু বলার থাকে বা ওনার যদি কোনো অসুবিধে থাকে, সেটা কিন্তু তাকে কেন্দ্রের সঙ্গে কথা বলেই জিনিসটা এগোতে হবে। তবে ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের প্রতি বিজেপির যে দৃষ্টিভঙ্গি জোট সরকারের অধীনে, তাতেও পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। এনডিএতে যারা আছেন তারা আমার মনে হয় না যে খুব বেশি রকমের এই ধর্মীয় পোলারাইজেশন বা ইকোনমিক ডিসপ্যারিটিটা বাড়তে দিবেন। অন্ততপক্ষে তারা যদি নেক্সট ইলেকশনের জন্য নিজেদেরকে তৈরি করেন, এই জায়গাগুলি ওনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আগামী রোববার নতুন মেয়াদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। हमारे रक्षा मंत्री মিলা খন্দকার, চ্যানেল 24। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। এবার বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত যে বাজেট, তাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক বলেছেন যে অনিশ্চয়তা এবং সংকট দূর করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এর লক্ষ্য। মন্তব্য করেন, বাজেটের আগে বিএনপির মতো ভিক্ষার ঝুলি নিয়ে ছুটতে হয়নি তাদের। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। জানান, অর্থনৈতিক অনিশ্চয়তা ও সংকট দূর করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দেশের উন্নতি নিশ্চিত করাই বাজেটের লক্ষ্য। দাবি করেন এটি পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী। স্বাগত জানান দলের পক্ষ থেকে। সিপিডি কি বললো, টিআইবি কি বললো, সুজন কি বললো, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে।
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, অনেকের হাতের গোপন টাকা উদ্ধার করতেই এমন উদ্যোগ। এর মাধ্যমে অন্যায় অবৈধ কাজের শাস্তি মওকুফের সুযোগ নেই। মন্তব্য করেন, বিএনপির মতো বাজেটের আগে তাদের কোন অর্থমন্ত্রীকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়নি। তাদের বাজেট সর্বশেষ ছিল ৬৮,০০০ কোটি টাকা। তারপরও বাজেটের আগে সাইদুর রহমানকে প্যারিসের কনসোর্টিয়াম বৈঠকে দৌড়াতে হয়েছিল ভিক্ষা ঝুলি নিয়ে। ওবায়দুল কাদের বলেন, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ আছে বটে, তবে ততিক্রমে কাজ শুরু হয়েছে। একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো বাস্তবায়ন। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। সরকার দলীয় রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ দিতেই এই বাজেট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনকল্যাণ নয়, দেশের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতির রহস্য পুরুষ সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভা আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় বাধা। দেশে সুশাসন ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা লড়াই করেছি, কিন্তু লড়াই এখনো বিজয় অর্জন করতে পারিনি। সেটা জনগণের শক্তি এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয় অর্জনে যাওয়ার মতো পরিস্থিতিতে পৌঁছায়নি। সেই পৌঁছানোর জায়গায় আমাদের যেতে হবে, বিকল্প কোনো পথ আমাদের নেই। সরকার ক্ষমতার জন্য এতই পাগল, যে কোনো মুহূর্তে দরকার দেশকে জনগণকে বাজি ধরে হলো যে কোনো মুহূর্তে তারা ক্ষমতায় থাকতে চায়। তো এই পাগলামি আপনি কতদিন আপনি বরদাস্ত করবেন? সরকারের ক্ষমতার তৃষ্ণা মিটছে না, তাদের আরো ক্ষমতা দরকার, আরো অত্যাচার করার সুযোগ দরকার, তাদের আরো ভোট চুরি করার সুযোগ দরকার, লুটপাট করার, দুর্নীতি করার, বিদেশে টাকা পাচার, ঋণ খেলাপি করার। বাজারের মধ্যে সেগুলি হয়েছে। গরিব মানুষ বাঁচবে কিভাবে সেটা নাই। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে ধূম্রজাল সৃষ্টির অপকৌশল বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দাবি করেন, রাঘব বোয়ালদের লুটপাটের সুযোগ দিতেই এই বাজেট দিয়েছে সরকার। যে আপনারা মাছের টোপ দিয়ে কাদের ধরেন এবং আপনারা তো নিজেরাই এটার সঙ্গে জড়িত। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। এক ব্যক্তি ছাড়া অন্য কারো অবদান আওয়ামী লীগ স্বীকার করতে চায় না বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বাজেট ঘাটতি মেটানোর জন্য সরকারের যে ব্যাংক ঋণ নেওয়ার উদ্যোগ, তাকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। তারা শঙ্কা প্রকাশ করেছেন যে এতে করে বেসরকারি খাতে যে ঋণের প্রবাহ সেটি কমে আসবে, ভাটা পড়বে বিনিয়োগে, যাতে করে বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থানের উদ্যোগ। বছর জুড়েই আলোচনায় আর্থিক খাতের অনিয়ম আর অব্যবস্থাপনা, যার প্রভাবে ডুবতে বসেছে দেশের ব্যাংক খাত। খেলাপি ঋণের সমীকরণ গিয়ে ঠেকেছে 1,82,000 কোটি টাকায়। রয়েছে তারল্য সংকটের খবরও। এমন নাজুক অবস্থার মধ্যেই আবারও ব্যাংক খাত থেকে নতুন বাজেটে 1,37,000 কোটি টাকার ঋণের আবদার সরকারের। এটা বলছি আমি সরকারের এমন উদ্যোগকে ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদরা। এদিনের অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি খাতে কমবে ঋণের প্রবাহ, ভাটা পড়বে বিনিয়োগে, বাধাগ্রস্ত হবে নতুন কর্মসংস্থানের উদ্যোগ। সরকারের ব্যাংক বোরিং ক্রমান্বয়ে এটা বাড়ার ফলে আমাদের ইন্টারেস্ট পেমেন্টের যে চাপ, এই চাপটা কিন্তু অর্থনীতিতে ক্রমান্বয়ে বাড়ছে। সেই যে ইন্টারেস্ট রেট ব্যবসায়ীদের জন্য, আজাদ ভাইদের মতো ব্যবসায়ীদের জন্য, সেটার কস্ট কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনারা জানেন কিছুদিন আগেও এটা আমরা 9-6 মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এটা 14% এটা চলে গেছে। এই গ্রোথ করতে গেলে এবং এই বাজেট এক্সপেন্ডিচার যেগুলি আছে সেগুলি করতে গেলে রাজস্ব লাগবে, সরকারের আয় লাগবে, কিন্তু আয়টা কোত্থেকে আসবে? আর অন্য কোনো তো বিকল্প উৎস নাই। মেইন তো আপনার 80% ইজ ফ্রম এনবিআর। সেটা করতে গেলে যে ধরনের রিফর্মস লাগবে সেই ধরনের রিফর্মসের কোনো মেজার বাজেটে নাই। আর্থিক অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। বলেন, তৈরি হয়েছে অনিয়ম করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি।
যা অর্থনীতির জন্য অশনি সংকেত। যে কয়েকটা ব্যাংকে এরা আর নিজে চলার মতো সক্ষমতা নাই, তাদেরকে অন্য ভালো ব্যাংকের সাথে মার্জিং করা হবে। তাহলে এই সক্ষমতা হারালো কেন? টাকাগুলো কে নিয়ে গেল? যারা ব্যাংক খালি করে দিচ্ছে, যারা আজকে মূল্যস্ফীতির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না করলে তো যতই আমি বাজেট দেই না কেন, আমার এই বাজেট কোনো কার্যকরী আসবে না, এদের সাধারণ মানুষের কোনো উপকার আসবে না। কালো টাকা সাদা করার উদ্যোগের সমালোচনাও উঠে আসে অনুষ্ঠানে। এখন টাকা সবাই মিলে চলেন বিদেশে পাঠাই দেই, আবার নিয়ে আসলে 15% বাঁচাইতে পারবো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। মারহাবা বাংলাদেশ দাওয়াত রইল ইস্তাম্বুলে। সিঙ্গার বেকার স্টোর থেকে যে কোনো পণ্য কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট সহ থাকছে প্রতিদিন ফ্রি টিভি জেতার অবিশ্বাস্য সুযোগ। দেখা হবে। মারহাবা বাংলাদেশ দাওয়াত রইল ইস্তাম্বুলে। সিঙ্গার বেকার স্টোর থেকে যে কোনো পণ্য কিনে আমার সাথে মিট করুন ইস্তাম্বুলে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড ঘষে ফ্রিজ ও ফ্রিজারে 100% পর্যন্ত ডিসকাউন্ট সহ থাকছে প্রতিদিন ফ্রি টিভি জেতার অবিশ্বাস্য সুযোগ। দেখা হবে। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলার সুনির্দিষ্ট রূপরেখা নেই বাজেটে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে গবেষণা সংস্থা সানেম বলছে, আসছে অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নামানো অসম্ভব। একদম সেটি বলেছে সানেম, এবং তাদের দাবি যে কালো টাকা সাদা করার যে সুযোগ এ বাজেটে রাখা হয়েছে সেটি অর্থনৈতিক শৃঙ্খলাকে নষ্ট করবে। অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। সমসাময়িক অর্থনৈতিক বাস্তবতায় একরকম ঘোষণা দিয়েই সংকোচনমুখী বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী, যার মাধ্যমে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে লক্ষ্য রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের। যদিও বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা হচ্ছে নানা মহলে। গবেষণা সংস্থা সানেম আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে 6.5% মূল্যস্ফীতি নামিয়ে আনা অসম্ভব। এ সময় বাজেটের আকার ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। নতুন কোনো ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আসলে 9-10% যে ইনফ্লেশন, সেই মূল্যস্ফীতিটাকে কমিয়ে 6.5% আনার বিষয়টা, সেই ধরনের তেমন কিছু কিন্তু পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। বাজেটে যেটা ধারণা করা হচ্ছে 6.5% মূল্যস্ফীতি নেমে আসবে, এটা আসলেই সম্ভব না। এবং আমাদের হয়তো এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে আরো বেশ কিছু সময় যেতে হবে। এ সময় ঋণ ও কর খেলাপিদের এক হাত নেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বলেন, আর্থিক খাতের অপরাধীরা এক সূত্রে গাঁথা। সমালোচনা করেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে বাজেটে ব্যবস্থার ঘোষণা না থাকার। কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলে সংস্থাটি। যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা কালো টাকা কোনো না কোনোভাবে তারা এক সূত্রে বাঁধা, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইতস্ততা কেন? 15% হারে কালো টাকাকে সাদা করার যে বিষয়টা, সেটা যদি করা হয় তাহলে যারা সৎ ব্যবসায়ী তারা কিন্তু ভীষণভাবে নিরুৎসাহিত হয়, এবং এই নিরুৎসাহিত হওয়ার প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিকভাবে ব্যবসা করা, দেশে টাকা রাখা, দেশে বিনিয়োগ করা, এই পুরো বিষয়টার ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ফল আসবে। সুতরাং তখন দেখা যাবে যে টাকা পাচার করার যে প্রবণতা, সেটা তখন আরো বেড়ে যেতে। ব্যাংকিং খাতে যথাযথ সংস্কার কেন করতে পারছে না সরকার, প্রশ্ন ওঠে সেই বিষয়েও। কেন ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কার করা যাচ্ছে না? এখানে কি তাহলে সংস্কার বিরোধী যে শক্তিগুলো, তারা কি এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন? রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আর এর সাথে সময় হলো একটা বিরতির। একটু পর সাথে থাকুন। দর্শক, প্রতিটি বাজেটের এক ধরনের ফিলসফি বা দর্শন থাকে, অর্থাৎ বাজেটের মাধ্যমে কি অর্জন করতে চাওয়া হচ্ছে তা বোঝা যায়। সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রীর বাজেট ফিলসফিটা বুঝবার চেষ্টা করছিলাম, এবং অর্থমন্ত্রী আজকেই বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করবে এবারের বাজেট। কিন্তু আদতে ঘোষিত বাজেট দেখে মনে হতেই পারে যে এই বাজেটের দর্শনই হলো সাধারণের জীবনযাত্রা সহজ করা নয়, বরং চাপে ফেলা। দাম বৃদ্ধির দীর্ঘ তালিকার বিপরীতে দাম কমতে পারে এমন পণ্যের সংখ্যা এতটাই কম যে রীতিমতো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া কঠিন। তাই আর কথা না বাড়িয়ে একটু চোখ রাখতে চাই এবারের বাজেটে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে অথবা কমতে পারে। প্রতি বছরের মতোই দুঃসংবাদ দিয়ে শুরু করছে, অর্থাৎ দাম বৃদ্ধির তালিকা, এবং এই তালিকার শুরুতেই বরাবরের মতনই থাকছে সিগারেট, যেখানে সম্পূরক শুল্ক 65 থেকে 66% করা হয়েছে। এবং এবারের বাজেটে কিন্তু বলা হয়েছে যে সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। যদিও এই ক্ষতিকর পণ্যটি, অর্থাৎ ধূমপান আদৌ
কমাবেন কিনা দাম বৃদ্ধির ফলে তা অবশ্য গবেষণার দাবি রাখে। এবং এবারে পরের যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে অর্থমন্ত্রী এবার কি কারণে যেন কার্বোনেটেড বেভারেজ অর্থাৎ কোক, পেপসি, 7 আপ, স্প্রাইট এ ধরনের কোমল পানীয়, বিভিন্ন রকমের জুস এবং আইসক্রিম এ ধরনের পণ্যের ওপর খেপে গিয়েছেন। এবং এ ধরনের পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সম্পূরক শুল্ক 25 থেকে 30% করা হয়েছে। কার্বোনেটেড বেভারেজের ক্ষেত্রে, বিভিন্ন রকম জুসের ক্ষেত্রে তা 5 থেকে 15 এবং আইসক্রিমের ক্ষেত্রে 5 থেকে 10% করা হয়েছে। সরকার যদিও আমরা খেয়াল করছি যে বারবারই বলে যাচ্ছেন যে একটি স্মার্ট বাংলাদেশ তৈরি করবার কথা, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোনের যে সেবাগুলো রয়েছে সেখানে আমরা সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% হতে দেখছি। অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে যখন আপনি কথা বলবেন কিংবা ডেটা প্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে। এবং দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে কিছুদিন আগের তীব্র তাপপ্রবাহের কথা, এবং সেই সময় সাধারণ মানুষও কিস্তিতে হলেও একটি এসি কিনবার চেষ্টা করেছিলেন এবং সম্ভবত সরকারের সেই চেষ্টা পছন্দ হয়নি, কারণ আমরা দেখতে পেয়েছি যে এবারে এসি উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে মূসক আরোপ, সেটি ভ্যাট ছিল আগে 5%, সেটি 7.5% করা হয়েছে। এবং অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় খেয়াল করছিলাম যে তিনি বলছেন যে এয়ার কন্ডিশন সাধারণ জনগণ ব্যবহার করে না বিধায় এর আমদানি শুল্কে রেয়াতি হার প্রত্যাহার করা হলো। সাধারণ মানুষকে সম্ভবত এখন থেকে গরম সহ্য করেই টিকে থাকতে হবে, এটি নিয়তেই। সেই সাথে রেফ্রিজারেটর এবং ফ্রিজারেরও আমরা দেখছি যে উৎপাদন পর্যায়ে যে 5% ভ্যাট ছিল তা 7.5% করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2-3 বছর আগে হাতের ঝিলে শতভাগ আলোক উৎসব করা হয়েছিল এবং তারপর পরে আমরা দেখেছি যে দেশ জুড়ে ব্যাপক রকম লোডশেডিংও হয়েছে। এরপর বিদ্যুতের দাম এতবারই বৃদ্ধি পেয়েছে যে মনে রাখতে রাখতে একটা সময় হিসাবে গরমিল হয়ে যাচ্ছিল। সেখানেই সরকার থেমে থাকছে না, বিদ্যুতের যে প্রিপেইড মিটার রয়েছে সেটির দাম বাড়ানো হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আপনি যদি এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করতে চান সেটিরও দাম বাড়ানো হচ্ছে। যাই হোক, বাসার নিরাপত্তার কথা ভেবে আপনি যদি বাসায় সিসি ক্যামেরা লাগাতে চান অথবা একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে বাসায় দারোয়ান নিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনি স্বস্তি পাবেন না। তো সিকিউরিটি সার্ভিসের জন্য 10% থেকে ভ্যাট 15% হয়েছে। এবং নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে করতে আপনার যদি হাসপাতালে যাওয়ার উপক্রম হয় এবং শেষ পর্যন্ত যদি আপনি হাসপাতালে ভর্তিও হতে হয় সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে, কারণ যে সকল বেসরকারি উদ্যোগে নির্মিত হাসপাতাল ছিল এবং তাদের যেসব নির্মাণ সামগ্রী এবং উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা ছিল সেগুলো কিন্তু আমরা দেখছি প্রত্যাহার করা হয়েছে। 1% থেকে আমরা দেখছি যে 10% সেখানে নিয়ে আসা হচ্ছে। এবং দুশ্চিন্তা কমাতে যদি ডাক্তার আপনাকে হাওয়া বদলের পরামর্শ দেয় এবং আপনি ভাবেন যে দাম বৃদ্ধির এই তালিকা দেখে মন উৎফুল্ল করতে, আমরা যদি পরের কার্ডটি দেখে আসি তাহলে দেখবো যে মন উৎফুল্ল হবার বদলে আপনার আসলে বিমর্ষই হতে হবে। আপনি অ্যামিউজমেন্ট পার্ক কিংবা থিম পার্কেও যেতে পারছেন না, সেখানে ভ্যাট 7.5 থেকে 15% করা হয়েছে। এবং এইসব দেখে যদি আপনি ভাবেন যে আর দেশেই থাকবেন না, দেশের বাইরে ঘুরতে যাবেন, সেখানে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে। তার কারণ হচ্ছে ট্যুর অপারেটর সেবার উপর যেসব বিদ্যমান মূসক অব্যাহতি ছিল তা কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এবার বাজেটের একটি ব্যাপার আমার কাছে একটু অবাক লেগেছে, সেটি হচ্ছে যে সরকার স্বীকার করে নিয়েছে বাজেটে যে দেশীয় বিমান পরিচালনাকারী সংস্থাগুলো বিদেশি সংস্থাগুলোর তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে। এবং সেজন্য সরকার যে কাজটি করেছে, আমরা দেখছি যে এয়ারক্রাফট ইঞ্জিন এবং প্রপেলারের আমদানি পর্যায়ের ভ্যাট অব্যাহতি দিয়েছে, অন্যদিকে বিমানের টিকিটের উপর যে আবগারি শুল্ক ছিল সেটি কিন্তু প্রত্যাহার করা হয়নি। এই এয়ারক্রাফট ইঞ্জিন আর প্রপেলার আমদানির উপর ভ্যাট অব্যাহতির মাধ্যমে আসলে বিমানের টিকিট কিভাবে কমবে সেটা আমার কাছে বোধগম্য হচ্ছে না, আপনারা বুঝতে পারলে হয়তো জানাবেন। এবং এই সব কিছু দেখে যদি আপনি ভাবেন দাম বৃদ্ধির এই জাতাকলে পিষ্ট হয়ে যখন দেখছেন যে আর কোনোভাবেই খরচ সামলাতে পারছেন না, আপনার সম্পত্তি নিলামে তুলতে হবে, সেই নিলামে তুলতে যে আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করবে এ কারণেই, কারণ নিলাম সেবার ওপর যে 10% মূসক ছিল সেটি কিন্তু 15% করা হয়েছে। এবং এই সব দেখে রাগে ক্ষোভে কারো মাথায় ইট ছুঁড়ে মারবেন তার উপায় থাকছে না, কারণ ইটেরও দাম বাড়ানো হয়েছে। এই দাম বৃদ্ধির তালিকা দেখে আপনার যদি গলা শুকিয়ে যায়, কারণ যেহেতু অন্য কোনো ধরনের পানীয় আপনি পান করতে পারছেন না, কার্বোনেটেড বেভারেজ আপনার জন্য অফ হয়ে গেছে, জুস অফ হয়ে গেছে, ভাবছেন একেবারে বিশুদ্ধ নির্মল পানীয় পান করবেন, সেখানে আপনার জন্য দুশ্চিন্তা অপেক্ষা করছে। কারণ ওয়াটার পিউরিফায়ার যে রয়েছে সেই ওয়াটার পিউরিফায়ার আমদানিতে 10% থেকে মূসক 15% করা হয়েছে। এবং এর ফলে আপনি যদি পানি না খেতে খেতে কিডনির 12টা বাজিয়ে ফেলেন, অর্থাৎ আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ হয়, তখন অবশ্য সরকার আপনার জন্য একরকম সুখবর রেখেছে। তার কারণ কিডনি রোগীর ডায়ালাইসিসের জন্য যে ডায়ালাইসিস ফিল্টার এবং সার্কিট রয়েছে সেগুলোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দাম কমানো হয়েছে। এই সাথে দাম কমার তালিকা আমরা পরের প্রোডাক্টটি দেখে আসি, সেখানে রয়েছে মিথানল বা মিথাইল অ্যালকোহল। অ্যালকোহল শব্দটি শুনেই যাদের চোখ চকচক করে উঠছে তাদেরকে একটু জানিয়ে রাখা ভালো, এই অ্যালকোহল সেই অ্যালকোহল না, এটি মূলত ওষুধ, উড বার্নিশ, ওয়াশিং প্ল্যান্ট, পেইন্ট, পার্টিকেল এসবের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবং পরের প্রোডাক্টটি যদি আমরা দেখি তাহলে দেখব যে বাসায় আপনার খাওয়া দাওয়া না থাকুক, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছেন কি পারছেন না সরকার তা নিয়ে চিন্তা না করলেও বাসাবাড়ি যেন সুন্দর থাকে এজন্য আমরা দেখছি যে কার্পেটের যেই প্রধান কাঁচামাল রয়েছে অর্থাৎ পলিপ্রপিলিন ইয়ার্ন, এটিতে আমদানি শুল্ক 10% থেকে 5% কমানো হয়েছে। এবারের বাজারে দাম কমার তালিকা দেখে একটি পণ্য আমার পছন্দ হয়েছে, সেটি হচ্ছে যে ল্যাপটপের দাম কমতে পারে। পরের পণ্যটি যদি আমরা দেখি এবং সেটির মোট কর ভার আমরা দেখছি যে 31 থেকে 20.5% করা হয়েছে। সেই সাথে আমদানিকৃত গুঁড়া দুধ সেখানে আমরা দেখছি যে কর কমানো হয়েছে। এবং
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ডেঙ্গু নিয়ন্ত্রণে অন্তত 2 সিটি কর্পোরেশনই ব্যর্থ হয়ে গেছে এবং অর্থমন্ত্রী সম্ভবত নিজেই এই কারণে সেই দায়িত্বটা নিতে চাচ্ছেন। তবে তিনি আসলে ঠিক ডেঙ্গু নিয়ন্ত্রণ করবেন না, আপনার যদি ডেঙ্গু হয়ে যায় তা শনাক্ত করার জন্য যে কিটের প্রয়োজন হয় সেই কিটের আমরা দেখতে পাচ্ছি যে রেয়াতি সুবিধায় শুল্ক কর অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে। এবং আমার এই তালিকা সর্বশেষ যে পণ্য সেটি অবশ্য আমি আলাদা করে রেখেছি, সেটি হচ্ছে দাম বৃদ্ধির একটি তালিকা। এবং মাননীয় সংসদ সদস্যদের যে গাড়ি আমদানি, এটি ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবসময় শুল্ক অব্যাহতির প্রস্তাব রাখা ছিল। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখা দরকার যে আপনি যখন সাধারণভাবে একটি গাড়ি আমদানি করতে যাবেন আপনাকে আমদানি শুল্ক 25%, মূসক 15%, রেগুলেটরি ডিউটি 3%, আগাম কর 5%, আগাম আয়কর 5% এবং অধিকাংশ ক্ষেত্রে 400 থেকে 5% পর্যন্ত সম্পূরক শুল্ক দিতে হয়, যেটি আমাদের সংসদ সদস্যগণের কাউকেই দিতে হয় না। তো এ ব্যাপারেই সবসময় দেখা গিয়েছিল যে সরকারি দল এবং বিরোধী দল যত বিষয়ে বিরোধ থাকুক না কেন, এই শুল্ক মুক্তভাবে গাড়ি আমদানির ক্ষেত্রে তাদের কোনো বিরোধ ছিল না। সম্ভবত একটু ভুল বলে ফেললাম, এখন যেহেতু সরকার সংসদের বিরোধী দলই নেই, অন্তত যখন ছিল তখন বিরোধটা হতো না। তো এ ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে এবার বাজেটে অর্থমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে মাননীয় সংসদ সদস্যগণের শুল্ক কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসার ক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের অংশ হিসাবে উক্ত কর অব্যাহতি সুবিধা কিছুটা হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। তবে ঠিক কত % প্রস্তাব করা হয়েছে তা এখনো পর্যন্ত জানি না, এবং শেষ পর্যন্ত মাননীয় সংসদ সদস্যগণ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন কিনা তাও নিয়েও এক ধরনের সন্দেহ থেকেই যাচ্ছে। এবং দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতন দাম বাড়া কমার তালিকার থেকে বাছাইকৃত কয়েকটি। দর্শক, প্রতিটি বাজেটের এক ধরনের ফিলসফি বা দর্শন থাকে, অর্থাৎ বাজেটের মাধ্যমে কি অর্জন করতে চাওয়া হচ্ছে তা বোঝা যায়। সেই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রীর বাজেট